খবরগুলোতেই নজর রাখবো। দুপুরে ভোটার তালিকা প্রকাশ, তালিকায় 7,08,00,000-এর বেশি নাম থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে তালিকা নিয়ে আজ আশা আশঙ্কার শনিবার, কারণ অনেকের মনে টেনশন রয়েছে এ নিয়ে। তালিকায় থাকলেও নাম বাদ যেতে পারে, এ নিয়েও আশঙ্কা রয়েছে। আরো ডিটেলে বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তালিকায় থাকলেও কেন নাম বাদ যেতে পারে, এই আশঙ্কা কেন করা হচ্ছে, দর্শকদের জন্য একটু জানতে চাইবো। আর তারই পাশাপাশি জানতে চাইবো যে কিভাবে ভোটার তালিকা দেখতে পারবে সাধারণ মানুষ। দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 4 মাস ধরে রাজ্যে চলছে এসআইআর, আর সেই এসআইআর এর আজকে কার্যত রেজাল্ট আউট বলাই যায়। তার কারণ আজকে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই ভোটার তালিকা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে দুপুর 3টের মধ্যেই। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের কাছে নির্দেশ পৌঁছে গেল যে দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে প্রত্যেকটি জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, যে তারা প্রথমত প্রত্যেকটি রাজনৈতিক দলকে 2টি করে কপি সেই জেলার এই তালিকার তারা দিয়েছেন, আর দ্বিতীয়ত বুথে বুথেও তারা টাঙিয়ে দিচ্ছেন সেই কমপ্লায়েন্স রিপোর্ট দুপুর 3টের মধ্যে দিতে বলল নির্বাচন কমিশন। দ্বিতীয়ত তোমাকে আপডেট জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ছাপানোর কাজ শেষ, অর্থাৎ যে 7,08,00,000-এরও বেশি ভোটারের নাম থাকবে জেলা ভিত্তিক, সেই তালিকা ছাপানোর কাজ শেষ। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সবুজ সংকেত এলেই সেই তালিকা আপলোড করে দেওয়া হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, দুপুর 12টার পর থেকেই অনলাইনে দেখতে পাবেন ভোটার যে তাদের নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। দুপুর 12টার পর থেকেই অনলাইনে দেখা যাবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তার প্রস্তুতি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। দুপুর 2টোর সময় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সিও দপ্তরের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা আপলোড করে দেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে সবুজ সংকেত আসেনি সিও দপ্তরে, মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সবুজ সংকেত এসে যাবে এবং তারপরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়া হবে। জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, বুথ ভিত্তিক 3টে প্রকারই এই তালিকা দেখা যাবে, তেমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ফলত এই যে 7,08,00,000-এরও বেশি ভোটারের নাম থাকবে, সেখানে কত নোটিশ জেনারেট হয়েছে, কত নোটিশ দেওয়া গেছে, কত নোটিশ দেওয়া যায়নি, এই যে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্য থেকে কত অবৈধ ভোটার রয়েছে, পাশাপাশি যাদেরকে নোটিশ দেওয়া হয়নি তার মধ্যে থেকে কতজনকে আবার মনে করছে কমিশন যে রিভিউ করা প্রয়োজন রয়েছে, বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দুপুর 3টের মধ্যে জেলা শাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ সেক্ষেত্রে গতকালই কমিশনের তরফে জানানো হয়েছিল 2টোর মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং 3টের মধ্যে জেলা শাসকদের কমপ্লায়েন্স দিতে হবে। অর্থাৎ আজই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে তালিকা, আজকেই বুথে বুথে টাঙিয়ে একেবারে দেওয়া হবে সোমরাজ, আজই বুথে বুথে তালিকা তো টাঙানো হবে, কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে যে বাংলার ভোটার এই এসআইআর হওয়ার আগে তাহলে কত ছিল, আর এই প্রথম খসড়া তালিকা যখন বেরোলো তারপর তাহলে কত বাদ গেল? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যেটা দেখা যাচ্ছে, এসআইআর হওয়ার আগে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7,66,00,000-এরও বেশি। তারপরে যখন খসড়া তালিকা প্রকাশ করা হলো, সেই খসড়া তালিকায় বাদ গেল 58,20,595 জনের নাম এবং তারপরে সেই তালিকা হলো 7,08,00,000। আর এই যে 7,08,00,000 সংখ্যা দাঁড়ালো, তার মধ্যে নোটিশ জেনারেট হলো 1,20,00,000-এর বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে, আর 32 লক্ষ নোটিশ জেনারেট হলো আনম্যাপড ক্যাটাগরিতে। এই যে 1,52,00,000-এরও কাছাকাছি নোটিশ যে জেনারেট হলো, তার মধ্যে দেখা গেল শুনানি প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলো প্রায় 4,98,000-এরও বেশি ভোটার। আর অযোগ্য ভোটার এখনো পর্যন্ত সংখ্যাটা হচ্ছে 6,14,000-এরও বেশি। অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা বলা যায়, যেহেতু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চূড়ান্ত অর্থাৎ আজকের যে তালিকা প্রকাশ করার কথা সেই তালিকা প্রকাশ করেনি, এখনো পর্যন্ত যা হিসেব তাতে দেখা যাচ্ছে 70 লক্ষের কাছাকাছি নাম বাদ যেতে চলেছে। এই সংখ্যা বাড়বে, তেমনটাই কমিশনের আধিকারিকদের মত যে আজকে যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো পর্যন্ত যে সংখ্যা, যেটা গত কয়েক মাস ধরে শুনানি পর্ব হয়ে এসছে, এসআইআর পর্ব চলেছে, তাতে দেখা যাচ্ছে এই সংখ্যাটা 69,32,000-এর কিছু বেশি। তবে এই সংখ্যাটা
বাড়বে বলেই মনে করছে কমিশন। এবং যেহেতু তুমি দেখেছো যে 60 লক্ষেরও বেশি ভোটারের নথি জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করবে, সেখানেও এমন কিছু নথি রয়েছে যেগুলি এইআরওরা বলে দিয়েছিল যে তারা বাতিল, সেগুলিও এখন নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা। ফলত সেই সংখ্যাটা আরও স্পষ্ট হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত তালিকা প্রকাশের পর, যখন আজ দুপুর 2টোর আগেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু তার আগে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে 69 লক্ষেরও বেশি নাম এখনো পর্যন্ত বাদ যেতে চলেছে, যার মধ্যে 58 লক্ষের নাম তো বাদই গিয়েছিল যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। বেশ, দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, এইআরও কাছে থাকবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হওয়ার আগে থেকেই এই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি গরম। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, যা এক বেনজির ঘটনা। শেষমেশ এসআইআর এর বিচারের দায়িত্ব বিচারকদের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যা সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। এবার ভোটার তালিকা প্রকাশ, এসআইআর করে প্রথম তালিকা। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे यदि 50 लाख बाद जाए, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের। যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম। দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান।
हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारा साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয় বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ, এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় নাম বাদ নিয়ে তরজা, ভুয়ো নাম থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশন আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরো প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। বড় বড় নেতারা টিএমসি দেখুন, তাদের এলাকায় 50, 60, 70 হাজার করে নাম বাদ গেছে। তা আপনি ভাবতে পারেন 20-25% নাম যদি ভুয়ো থাকে, যারা জিতে এসছে তাহলে কার ভোটে জিতেছে, তো বোঝাই যাচ্ছে কার ক্ষতিটা হবে। ভিন রাজ্যের ভুয়ো ভোটারের নাম তালিকায় দেখানোর ছক, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কমিশনকে নিশানা কুণাল ঘোষের। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। আর 2, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। আর ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন, জেলায় জেলায় উচ্চ পদস্থ আইপিএস অফিসাররা। কোন কোন জেলার দিকে বিশেষ নজর রয়েছে, কিভাবে সতর্কতা নেওয়া হচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আইন শৃঙ্খলা রক্ষায় কিভাবে সতর্কতা অবলম্বন করছে প্রশাসন? দেখো, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তৎপরতা রয়েছে রাজ্য পুলিশ, এবং ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি সমস্ত আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন, এবং একসঙ্গে রাজ্যের 4 সিনিয়র আইপিএস অফিসার তাদেরকে 4টি জেলাতে কিন্তু পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে কোচবিহারে পাঠানো হচ্ছে, বা কোচবিহারে আজকের মনে হচ্ছে সকালের মধ্যে পৌঁছে যেতে বলা হয়েছিল সুনীল যাদব আইপিএস করে তাকে, এবং তিনি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষভাবে যাতে নজর রাখা যায় সেই জন্যই তাকে সেখানে যেতে বলা হয়েছে। অন্যদিকে এডিজির পদমর্যাদার অফিসার অজয় নন্দ তাকে মালদা জেলা পাঠানো হচ্ছে, এবং মালদাতে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখার জন্য অজয় নন্দকে সেখানে যেতে বলা হয়েছে। অন্যদিকে আমি যদি আছি মুর্শিদাবাদ জেলাতে পাঠানো হচ্ছে রাশিদ মনির খান, তিনি ডিআইজি পদমর্যাদার অফিসার, তাকে
বিশেষভাবে তাকে বিশেষ দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছে। এই আজকে নাম প্রকাশের পর ভোটার তালিকা প্রকাশের পর সেখানে কোনো রকম যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো অশান্তি যাতে না হয় সেই বিষয়ে যেমন জেলা প্রশাসনকে যেমন সজাগ থাকতে বলা হয়েছে, সেখানকার ডিআইজি বা আইজি যারা রয়েছেন বা উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিশেষভাবে দায়িত্ব দিয়ে পাঠানো হলো আইপিএস অফিসার রাশিদুল খানকে। অন্যদিকে কৃষ্ণনগরে যেতে বলা হয়েছে গৌরব শর্মাকে, তিনি আইপিএস অফিসার, তাকে বলা হয়েছে কৃষ্ণনগর থেকে গোটা নদিয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে এবং একসঙ্গে অন্যান্য যে আইজি বা ডিআইজি রয়েছেন অর্থাৎ যে জোনাল আইজি ডিআইজি যারা রয়েছেন তাদেরকেও নিজেদের এলাকায় থাকতে বলা হয়েছে, এসপিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ব্যাটালিয়ানে যে রয়েছেন ব্যাটালিয়ান কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে, এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে খবর। বেশ অমিত, সিইও দপ্তরেও বাড়তি নিরাপত্তা, কলকাতা পুলিশকে বাড়তি নিরাপত্তার আবেদন, সিইও দপ্তরে বাড়তি কেন্দ্রীয় বাহিনীও। কোচবিহারের দিনহাটা থেকে হুগলির বেগমপুর, কোথাও চালু হলো সেতু, কোথাও তৈরি হচ্ছে রাস্তা, মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। কোচবিহারের দিনহাটার পুটিমারি এই গ্রাম দিয়ে বয়ে গিয়েছে বুড়াধরলা নদী। নদী পেরোতে একমাত্র ভরসা ছিল সাঁকো, তাতে ঝুঁকিও বেশি। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে পাকা সেতু হোক। প্রায় 2 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেই সেতু। বুধবার থেকে তা চালুও হয়ে গিয়েছে। কত সুবিধা হয়েছে, নদীর উপরে মানুষের পার হবারে পায় নাই। ঝাংড়া দিয়ে যখন জল উঠছে তখন মনে করেন নদী ভাসি গেছে, ঘুরে দিয়ে দিয়ে পার হয়েছে, অনেক উপকার হয়েছে। যে বাচ্চা কাচ্চা স্কুল যায়, যাইতে পারে না, বর্ষার সিজনে আরও মনে করো অসুবিধা খুব। এখন বৃষ্টি হয়েছে অনেকটা, অনেকের লোকের সুবিধা হয়েছে। পুটিমারি গ্রামের মানুষের যেমন সুবিধা হবে, ওইদিকে মাটাল হাটের একটা বিস্তীর্ণ এলাকার মানুষেরও সুবিধা হবে যাতায়াত করবার। এটা অনেক দিনের চাহিদা। বাঁকুড়ার ছাতনায় চণ্ডীদাস সেতু, দ্বারকেশ্বর নদীর উপর এই সেতু বাঁকুড়া এবং পুরুলিয়া 2 জেলার সংযোগকারী। 2020 সালে জলের তোড়ে সেতু ভেঙে যায়। স্থানীয়দের দাবি তারপর থেকে প্রতি বছর সংস্কার করা হয়েছে, কিন্তু আগের চেহারায় ফেরেনি। প্রতি বছর বর্ষায় সেতু বন্ধ করে দেওয়া হতো, এর জেরে প্রায় 30 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এবার পুরনো সেতুর পাশেই তৈরি হলো নতুন সেতু, নাম দ্বারকেশ্বর সেতু। সেতুর পাশাপাশি তৈরি হয়েছে সংলগ্ন রাস্তাও। পুরনো ব্রিজের থেকে নতুন ব্রিজ যেটা করেছে প্রচুর ভালো করেছে। এই যে নতুন ব্রিজটা হয়েছে, নতুন ব্রিজটা হওয়ার পথে আমরা অনেকটা হ্যাপি। 3,55,00,000 টাকা খরচা হয়েছে, 5 কিলোমিটার রাস্তা সহ। ব্রিজটা খুব মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থাটা বাড়লো। উত্তর 24 পরগনার দেগঙ্গা ও বাদুড়িয়া এই 2 ব্লকের মাঝে সংযোগকারী পদ্মাখালের সেতু আমফানেতে ভেঙে যায়। তারপর থেকে ভরসা সাঁকো। বাইক বা গাড়ি নিয়ে যেতে হলে প্রায় 35 কিলোমিটার ঘুরতে হয়। এবার সেখানে শুরু হলো নতুন সেতু তৈরির কাজ। এর জন্য বরাদ্দ প্রায় 13 লক্ষ টাকা। ভেঙে যাওয়ার পরিস্থিতি অনেকে হয়রানি হয়েছে, অনেক লোকে যেতে পারতো না এখান দিয়ে। আজকে শিলান্যাস হয়েছে, সবাই মানুষ খুশি হয়েছে। দুটো বলাতে প্রচুর লোক যাতায়াত করে, হাজার হাজার লোকে কিন্তু যাতায়াত করে, সবার উপকার। কম বেশি 13 লক্ষ টাকা হবে। সেইটা দীর্ঘদিন ধরে একটা ফিনান্সের জটের জন্য আটকে ছিল, সেই ব্রিজের কাজ শুরু হয়ে যাচ্ছে। বর্ষাকালে রাস্তায় কাদা, অন্য সময় ধুলোয় ধুলো। এটাই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৈপুর গ্রামের গল্প। সেই ছবি এবার বদলাতে চলেছে। গ্রামের রাস্তা পাকা করা হবে। স্থানীয় সরকারি স্কুল থেকে ঝরিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 84 লক্ষ টাকা। এই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের চাহিদা, আজকে স্বপ্ন পূরণ হলো তাদের। সকলের মুখে হাসি। ললার স্কুল আমাদের স্টুডেন্টরা এখানকার মাঠের চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে বস্তা বইতে পারে না, তারা সেখান থেকে নিয়ে আসে এবং আমরা দারুণ খুশি। হুগলির চণ্ডীতলা, এখানকার বেগমপুরে তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। পথশ্রীতে বরাদ্দ মোট প্রায় 4,07,00,000 টাকা।
স্থানীয়দের দাবি এই রাস্তাগুলো চালু হলে বেগমপুর স্টেশন, ডানকুনি সহ একাধিক এলাকায় যাতায়াতের সুবিধা হবে। যে রাস্তাগুলো প্রচন্ড খারাপ ছিল, রাস্তাশ্রী প্রকল্পে 3টা রাস্তা আমাদের দিয়েছে, সত্যি করে মানুষ উপকৃত হয়েছে। তার রাস্তাটা একদম নতুন করে ফের আবার তৈরি করে দিচ্ছে, খুব আমাদের উপকৃত হলাম। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার কিলকোট চা বাগান এলাকায় তৈরি হচ্ছে নতুন রাস্তা এবং ড্রেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে आज यहाँ पर 4 काम का उद्घाटन किया गया, जो कि जिसमें 2 ड्रेन है और 2 सीसी रोड है। নিউজ 18 বাংলা।